জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে এ পর্যন্ত শহীদ হওয়া ১,৪২৩ জনের নামের তালিকা পেয়েছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারিকুল ইসলাম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে দেয়া এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তবে এ সংখ্যা আরও কমতে বা বাড়তে পারে বলেও জানান উপকমিটির এই সদস্য সচিব। তিনি বলেন, গত এক মাস ধরে নানানভাবে যাচাই বাছাইয়ের পর পাওয়া সবশেষ তথ্য মতে আহত পাওয়া গেছে ২২,০০০। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তির সংখ্যা ৫৮৭। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছে ৬৮৫ জন। তার মধ্যে ৯২ জন ব্যক্তির ২ চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকার আলাদা আলাদাভাবে শহীদ ও আহতদেরকে ভাতা বা অনুদান প্রদান করবে বলেও জানান তিনি। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ আজ দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করবেন। প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন। ৪০ লাখ মামলার ভারে নুজো বিচার বিভাগ। বিপুল সংখ্যক এই মামলা নিষ্পত্তির ভার অধস্তন আদালতের প্রায় ২,০০০ বিচারকের উপর, যার প্রভাব পড়ছে মামলার নিষ্পত্তির হারে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। থাকবেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। অংশ নেবেন নিম্ন আদালতের প্রায় ২,০০০ বিচারক। খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালির সংঘর্ষের প্রভাবে উত্তপ্ত হয়েছে রাঙামাটিও। এসব এলাকার পরিস্থিতি পরিদর্শনে আজ খাগড়াছড়ি ও রাঙামাটি যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিনিধি দলে থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ। বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ১৮ সেপ্টেম্বর জনৈক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীকালে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মারা যাওয়া ব্যক্তিরা ঢাকার বাসিন্দা। এ নিয়ে এ মাসের ২০ দিনে ডেঙ্গুতে ৪১ জনের মৃত্যু হলো। এবছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৪ জনে। ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২,২৬৫ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকার ১৬৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ৬৮, চট্টগ্রামে ১০, বরিশালে ৫, খুলনায় ২৪, ময়মনসিংহে ১৮, রাজশাহীতে ৩ এবং রংপুর বিভাগে ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১ জানুয়ারি থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২,২৬৫ জন। নির্মাণের ৫ বছরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার। শহর পরিচ্ছন্ন রাখতে আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগারটি চালু না হওয়ায় পৌর সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। তদন্ত করে চালুর দাবি জানান তারা। দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন পৌর সংশ্লিষ্টরা। জয়পুরহাট প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। জয়পুরহাট পৌরসভার হিচমি করই কাদিরপুর এলাকার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার ও ৩টি পাবলিক টয়লেটের কাজ শুরু হয় ২০১৮ সালের ১০ আগস্ট। ৫,৭১,৮০,১০০ টাকা ব্যয়ে ২০১৯ সালের ১০ আগস্ট নির্মাণ সম্পন্ন করার পর প্রকল্প সংশ্লিষ্টরা পৌরসভাকে বুঝিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান দেখতে পাওয়া যায়নি। এছাড়াও জমি ক্রয়েও রয়েছে নানা অভিযোগ। তাই স্থাপনাটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত চালু করার দাবি জানিয়েছেন। ভূতের অবস্থায় পড়ে আছে, এটা সরকারের নেক নজর চাচ্ছি। অবশ্যই এটা আপনারা সরকার দেখবেন যাতে চালু খুব তাড়াতাড়ি চালু হয়। পৌরসভার মেয়র এটা করেছে,
করার পর এখনো পড়ে আছে, কিন্তু লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে কোনো যন্ত্রপাতিও ফেলায়নি, কোনো উদ্বোধনও করেনি। অতি তাড়াতাড়ি চালু হলে আমাদের সকলের উপকার হবে, এই এলাকার অত্র এলাকার সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কবে এই প্রকল্প চালু হবে জানেন না পৌরসভা কর্তৃপক্ষ। কবে কার্যক্রম শুরু হবে সেই ক্ষেত্রে আমাদের পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবে। আমাদের তারাই যে দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা এখানে কার্যক্রম পরিচালনা করে থাকি। পৌর প্রকৌশলী জানিয়েছেন 3টির মধ্যে একটি কার্যক্রম চলছে, বাকিগুলো দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন তিনি। 11-10-2018 কাজ সমাপ্তির তারিখ 10-8-2019। কাজ চুক্তি মূল্য 5,71,80,100 টাকা। এই প্রকল্পের অধীনে আমরা 3টি কাজ করেছি। একটা হলো স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ, একটা হলো পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণ এবং 3টি পাবলিক টয়লেট স্থাপন। বর্জ্য শোধনাগারটি দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন পৌরসভার প্যানেল মেয়রও। এতদিন থেকে যে কেন ল্যান্ডফিল ব্যবহার করা হয়নি বা হচ্ছে না, এই ব্যাপারে আমাদেরকে নিয়ে কোনো আলাপ আলোচনা, কোনো মিটিং কিছুই করা হয়নি, বা কবে করা হবে এরকম আমরা কোনো সিদ্ধান্তও পাইনি। শহরের পরিবেশ সুষ্ঠু রক্ষার্থে নির্মিত স্থাপনাটি অযত্ন অবহেলায় ফেলে না রেখে দ্রুত চালু করার জরুরি মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। মাদারীপুরে সরকারি এতিমখানায় দেয়া হয় নিম্নমানের খাবার। প্রতিবাদ করলে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী 60 জন শিশু ভর্তি থাকার কথা থাকলেও বাস্তবে নেই তার অর্ধেকও। পাশাপাশি অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে 15 বছর ধরে একই ঠিকাদারের মাধ্যমে খাবার সরবরাহেরও অভিযোগ রয়েছে। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অত্যাচার, নির্যাতন আর নিম্নমানের খাবার দিয়ে আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একের পর এক বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে পড়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2004 সালে 100 এতিম শিশুর থাকার জন্য মাদারীপুর মধ্য খাগদি এলাকায় গড়ে ওঠে মাদারীপুর সরকারি শিশু পরিবার। কাগজে কলমে 60 জন ভর্তি দেখানো হলেও বাস্তবে রয়েছে মাত্র 27 জন। এসব এতিমদের জন্য সপ্তাহে 2 দিন মাংসসহ প্রতিদিনের খাবারে আমিষ বরাদ্দ করা হয়। এতিমখানার ফ্রিজে মাছ মাংস থাকলেও তা জোটে না অসহায়দের। দেয়া হয় পচা ও নিম্নমানের খাবার। জামা কাপড় হলো একটা ছিঁড়ে গেলে ওইটা দিতে গেলে আবার একজন স্যার ছিল, সে বলতো যে এটা দেব না, তারপর মারধর করে পাঠাই দিত। আমরা অফিসে কিছু ব্যাগ, জুতা, এই যে শার্ট কি কিছু চাইতে গেলাম আমাদের থাবুর দিয়ে পাঠিয়ে দিত। মাছ গরু পচাবি চালাম, আর মাছ পচা গেছিল, আবার ডিমও পচা হয়েছিল। পোলাবান খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছিল, তাদের হাসপাতাল নেওয়া লাগছে, তাদের জন্য আমরা আন্দোলনটা করছিলাম। এতিম শিশুর জন্য জনপ্রতি মাসে বরাদ্দ খাবার বাবদ 3000 টাকা, শিক্ষা সামগ্রী 350 টাকা, পোশাক 300 টাকা, প্রসাধনী 350 টাকা, চিকিৎসা 100 টাকা। এসব বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। আমরা এই জায়গায় আগে ভালো খাওয়ান পাইতাম, কিন্তু হপায় থেকে গরু গোশত দেয় না। আগে দিত কিন্তু হপায় দিত না। আগের বড়রা থাকতে অনেক খাবার পাইতাম, গরু, মাছ ভাজার তেল সবকিছু পাইতাম। এখন আমরা ঠিকভাবে ওইগুলা পাই না। রোদের ভিতরে এতটুকু বন্ধু একটু পাতা টোহায় আমাদের রোদের ভিতরে মাথা ঘুরায় পড়ে। এতিমখানার খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাক সহ বিভিন্ন সরঞ্জামাদি দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে 2 ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিকাদারদের সাথে যোগসাজশ করে এসব অনিয়ম করে আসছে এতিমখানার কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে দায়সারা উত্তর দেন এতিমখানা কর্তৃপক্ষ। না, আমি কখনোই নিম্নমানের কোনো পোশাক আমি এই জায়গায় ব্যবহার করি। আমি জিন্সের প্যান্ট, শার্ট আমি তাদেরকে চয়েস করি। ডিডি আছে, এডি আছে, সুপার আছে, তারা নমুনা দেখে আমাদেরকে বাছাই করে তারপর আমার মাল নেয়। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেইগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত করে, সরজমিনে পরিদর্শন করে আমাদেরকে কড়া বার্তা দিয়ে গিয়েছে এবং ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশও করা হয়েছে। এরই মধ্যে তদন্ত করে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অফিস। এই বিষয়ে ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত 9 তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি। এই অ্যাকশনটা এখনো পর্যন্ত এটা হয় নাই, হয়ে যায় এবং 4 জন বদলি হয়ে যায় বা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, যেটা নেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এতিম শিশুদের অমানবিক নির্যাতন করা হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা। ফলে এখানকার অনিয়ম যেন এখন নিয়মে পরিণত হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ধ্বংসের মুখে রাজা শিবচন্দ্র রায় ও দেবী চৌধুরানীর আত্মত্যাগের সাক্ষী
ইটাকুমারী জমিদার বাড়ি। অযত্ন অবহেলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত হয় ঐতিহাসিক বাড়িটি। সম্প্রতি জমিদার বাড়িটি পরিচ্ছন্ন করেছে শিক্ষার্থী ও প্রশাসন। তবে ঐতিহাসিক পুরাকীর্তির স্বীকৃতি দাবি করেছে স্থানীয়রা। পীরগাছা প্রতিনিধি খুরশিদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। উত্তরবঙ্গের রাজনৈতিক ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইটাকুমারী জমিদার বাড়ি এখন ধ্বংসের মুখে। রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিচিহ্ন হিসেবে আজও দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। এক সময়ের প্রজা বিদ্রোহের সূতিকাগার জমিদার বাড়িটি অযত্ন অবহেলায় পরিণত হয়েছিল ভুতুরে বাড়িতে। সম্প্রতি প্রশাসনের সহযোগিতায় জমিদার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে স্থানীয় শিক্ষার্থীরা। স্মৃতি বিজড়িত স্থান ইটাকুমারী রাজবাড়ি, এটাকে আমরা পরিষ্কারের একটা অভিযান নিয়েছি। আমরা চাই এই রাজবাড়িটিকে তার আগের গৌরব ফেরত দিতে। বর্তমান তরুণ সমাজের কাছে আমরা এটা পরিষ্কার করে তাদের কাছে পরিচিত লাভ করতে চাই। বাংলাদেশ থেকে এ প্রান্তে ও প্রান্তে থেকে যে পীরগাছা যেন সবার কাছে একটা ফুটে ওঠে, এমন কিছু একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্ররা উদ্যোগ নিয়েছে, আমরা খুব খুশি। ব্রিটিশদের বিপক্ষে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন এই অঞ্চলের দেবী চৌধুরানী। তাকে স্মরণ করে প্রতি বছর নাপাইন্ডির মেলা বসে। তার স্মৃতি বিজড়িত স্থান এই ইটাকুমারী জমিদার বাড়ি সংরক্ষণ করে জাদুঘর বা পর্যটন কেন্দ্র নির্মিত হলে এখানকার ইতিহাস মানুষের মধ্যে ছড়িয়ে যাবে বলে মনে করেন তরুণেরা। ইউনুস স্যারের সাথে কথা বলছি, ইউনুস স্যার যথেষ্ট আন্তরিক। তিনি আমাদেরকে বলেছে যে শুধু এটি নয়, পরবর্তীতে পীরগাছা উপজেলার যে দর্শনীয় যে স্থানগুলো আছে, এই স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এগুলার ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের সাথে কাজ করবেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং পর্যটন মন্ত্রণালয়ে প্রজন্ম বিজয়ের পক্ষ থেকে আমরা স্মারকলিপি প্রদান করব এবং সেখানে আমরা দাবি উঠাবো যে এটাকে যেন কৃষক প্রজা বিদ্রোহের একটা জাদুঘর হিসেবে সংরক্ষণ করা হয়। ইটাকুমারী জমিদার বাড়ি রক্ষার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে পীরগাছা থানা। আমরা এইসব মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ে কাজ করে, আমরা সচেষ্ট থাকবো। এ বিষয়ে আমাদের বিড অফিসারদেরকেও আমরা অ্যালার্ট রাখবো যাতে এখানে মাদকের আঁকড়া না বসে। জমিদার বাড়ির মালিকানা ব্যক্তিগত নামে থাকায় এ নিয়ে মামলা চলমান রয়েছে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মামলার রায় সরকারের পক্ষে আসলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নামে বাড়িটির উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এটা প্রাইভেট দেবত্বর একটা হয়েছে, রেকর্ড হয়েছে, তো সেই জন্য এটা যার দখলে এখন আছে এটি তার দায়িত্ব এটাকে রক্ষণাবেক্ষণ করা। সরকার চেষ্টা করছে সরকারের আওতায় নিয়ে আসার, তখন এটি রক্ষণাবেক্ষণের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। ইটাকুমারী জমিদার বাড়িটিকে পুরাকীর্তি হিসেবে স্বীকৃতি এবং জাদুঘর হিসেবে গড়ে তোলার দাবি জানান স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বর্ষণে তলিয়ে গেছে মাগুরা জেলার বিভিন্ন এলাকা। এতে মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতিসহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। 3 দিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে মাগুরায় বিভিন্ন অঞ্চল। আমন ক্ষেতের পাশাপাশি মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে অনেকে। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। কৃষকরা জানান, অধিকাংশ আমন ধানের মাঠ পানির নিচে তলিয়ে যাওয়ায় যে সার কীটনাশক জমিতে দেয়া হয়েছিল তার কাজে আসবে না। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সার শবত দিছি, সে সার শবত তো কিছুই থাকলো না, ক্ষতিগ্রস্ত আমরা। ধান পান তোলায় গেছে, অপরিমাণ বৃষ্টি, যে পরিমাণ সার ওষুধ যা দিছি তাতে আমার নাই, শেষ। আর্থিকভাবে বিশাল আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন কি করি তাই তো নিজেরাই বুঝে কুলোতে পারতেছি না। মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতি নিয়ে শঙ্কায় মৎস্য চাষীরা। সামনের দিনগুলোতে ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা চায় তারা। এলাকায় পুকুর টুকুর ঘেরটে সব তলায় চলে গেছে, গ্রামঘাটের পুকুর বহুত তলাইছে, অনেকগুলো ঘের তলাইছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক জায়গায় ধানের জমি তলিয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। পানি নিষ্কাশনের জন্য কিভাবে কি করা যায় আমরা কৃষকদের সাথে কথা বলছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। যদি 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত না হয় তাহলে বেশিরভাগ জায়গার পানি নদী বা খালে নেমে যাবে। আশা করা যায় যে ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। টানা বর্ষণে একাধিক কৃষকের আমন ক্ষেত সহ তলিয়ে গেছে মাছের ঘের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। জয়পুরহাটের মাছের বাজারের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতা সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের। ব্যবসায়ীরা বলছেন, মাছের আমদানি কম বেশি হওয়ায় বাজারে প্রতিদিনই ওঠানামা করছে। ইলিশের মৌসুম হলেও অন্য বছরের চেয়ে এই বছর ইলিশের দাম আকাশ ছোঁয়া। প্রতি কেজি ইলিশ সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে 800 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। রুই, কাতলা, মৃগেল মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী 250 থেকে 400 টাকার মধ্যে। চিংড়ি মাছের বিক্রি 800 থেকে 1000 টাকার মধ্যে।
ট্যাংরা, শিং, মাগুর, পাবদা সহ অন্যান্য ছোট মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকার মধ্যে, আর শুটকি মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রকারভেদে 500 থেকে 1500 টাকা কেজি দরে। বাজার মনিটরিংয়ের সরকারি সংস্থাগুলোর কঠোর মনিটরিং চান সাধারণ ক্রেতারা। আমরা তো প্রতিনিয়তই বাজার করতে আসি, কিন্তু আগেও যা দাম ছিল এখনো তাই। ইনশাআল্লাহ আমরা আশা করব যে নতুন সরকার অন্তর্বর্তী সরকারের কাছে যে বাজারটা মনিটরিং করবে। দাম তুলনামূলক বেশি, এই জন্য বাজার মনিটরিংটা আরো বেটার করে করা উচিত, যাতে আমরা সাধারণ জনগণরা কিনতে পারি মাছ। বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল রাত 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় 3 জন নিখোঁজ ও স্থানীয়দের সহায়তায় 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বসিলা নৌ পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে নদী পারাপারের সময় একটি নৌকা 3টি বালুবাহী বাল্কহেডে মাঝে পড়ে ডুবে যায়। এতে নৌকার মাঝি সহ মোট 9 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে 6 জনকে উদ্ধার করা সম্ভব হলেও লাকি, মোহনা ও আরিফা নামের 3 জন এখনও নিখোঁজ রয়েছেন। সকাল থেকে নিখোঁজ 3 জনকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অনিয়ম, দুর্নীতি বন্ধ সহ 4 দফা দাবিতে 6 দিন বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। সোনা মসজিদ স্থল বন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত 8 সেপ্টেম্বর পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম, দুর্নীতি বন্ধ সহ 4 দফা দাবি জানিয়ে আসছিলেন সোনা মসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপ। ফলে 15 সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেড ও সোনা মসজিদ আমদানি রপ্তানিকারক গ্রুপের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় বৈঠকে বন্দরের সমস্যা সমাধানের নিরসন হলে শুক্রবার এক জরুরি বৈঠকে সোনা মসজিদ স্থলবন্দর চালুর সিদ্ধান্ত নেয় আমদানি রপ্তানিকারক গ্রুপ। মব জাস্টিস ও কিলিং মিশন অন্তর্বর্তীকালীন সরকার সমর্থন করে না। এ ধরনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে একটি পক্ষ সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়। শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জেলায় বন্যার্তদের ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, গণমাধ্যমের কিছু দাবি রয়েছে এবং বাংলাদেশে গণমাধ্যম কিভাবে স্বাধীনতার কাজ করতে পারে তার প্রস্তাবনা দেবে গণমাধ্যম সংস্কার কমিটি। পটুয়াখালীতে বৈষম্যহীন, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার পটুয়াখালী জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানের সঞ্চালনায় জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক SM ফয়সাল, সাবেক সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রিন্স ইমন। ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও নির্দেশনা শীর্ষক সমাবেশ হয়েছে। বাইশাকান্দা ইউনিয়ন বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। ধামরাই উপজেলা জিয়া পরিষদের সভাপতি কোহিনুর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ ও বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক। দীর্ঘ 15 বছর পর দেশে ফেরায় যুক্তরাজ্য বিএনপি সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদারকে গতকাল সিলেট বিএনপির ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশাহিদ তালুকদার। এ সময় সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আহমদ নাজিম পান্না উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামে অগ্নিসংযোগ, ভাঙচুর ও গুলিবর্ষণের প্রতিবাদে আদিবাসী ছাত্র কল্যাণ সংস্থা খুলনা বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্রছাত্রীরা মানববন্ধন করেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণ সংস্থার সভাপতি তেমিও চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিটু চাকমার সঞ্চালনায় খুলনার শিববাড়ি মোড় চত্বরে সকল আদিবাসী ছাত্রছাত্রী মানববন্ধন করেন। এ সময় খুলনা ভার্সিটির সকল আদিবাসী ছাত্রছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় মাজার, খানকা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সুফিবাদী ভক্তরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে তারা অংশ নেয়। এ সময় উগ্র মৌলবাদী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সুফিবাদী ভক্তরা। গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ১ নম্বর সিএন্ডপি বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও আলোচনা সভায় শ্রীপুর ৭ নম্বর ওয়ার্ড পৌর বিএনপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর শ্রমিক দলের প্রচার সম্পাদক মারুফ হাসান মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি খায়রুল ইসলাম, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান চান সহ স্থানীয় নেতাকর্মীরা। চলতি রোপা আমন মৌসুমে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ভালো ফলনের স্বপ্ন বুনছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় গতবারের তুলনায় বাম্পার ফলন হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারে উপজেলায় ২৮,৮৮২ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা রাজীব হোসাইন। মাগুরায় মোহাম্মদপুর উপজেলায় পবিত্র সিরাতুন নবী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর সদর ইউনিয়নের আমির মাওলানা হোসাইন আহমেদ কাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমির অধ্যাপক এম.বি. বাকের। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এফ.এম. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদপুর উপজেলা আমির মাওলানা কবির হোসাইন। সম্মানিত উপস্থিতি